সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা 2024 সালের এবার এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের শর্ট সিলেবাসের উপর মূলত এই পরীক্ষাটা পরিচালিত হচ্ছে। এই পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমরা কিন্তু সারা বছর অনেক পড়াশোনা করেছ। তোমাদের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের 7টা অধ্যায় এবং দ্বিতীয় পত্রের 7টা অধ্যায়, মোট 14টি অধ্যায়ের উপর আমার মনে হয় কারো এরকম হয়েছে যে এমন কোনো টপিক নেই যে এখনো তোমাদের অজানা। তো এখন তো সামনে তোমাদের পরীক্ষা। আজকে আমি মূলত তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্ন সলভিং ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমি কিছু সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে সৃজনশীল কোশ্চেনগুলো মূলত খুবই ইম্পর্টেন্ট, এবং এরকম আশা রাখতে পারো যে আজকে যে সৃজনশীল কোশ্চেনটা আলোচনা করব সেই কোশ্চেনটি কিন্তু সরাসরি পরীক্ষায় চলেও আসতে পারে। তো এই ধরনের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের সামনে যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে সেই পরীক্ষায় সেই কোশ্চেনগুলোর উদ্দীপক দেখার সাথে সাথে যেন মনে হয় যে হ্যাঁ, এগুলো আমরা মূলত কমপ্লিট করে এসেছি বা এগুলো আমরা মূলত সলভ করে এসেছি। তো এখন তো আমাদের সামনে পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি কনফিউজ থাকো তোমরা পরীক্ষার হলে গিয়ে এরকম ধরো প্রশ্ন তোমার সামনে এবং তুমি দেখার সাথে সাথে তোমার মনে হচ্ছে যে এই উদ্দীপকটা এরকম, তো এটার সাথে তো তোমাকে অবশ্যই উদ্দীপকের সাথে তোমার কোশ্চেনটা মিলিয়ে তার আনসারটা করতে হবে। তো এরকম যখন করতে যাও তখন অনেকেই কনফিউজ থাকো। বিশেষ করে আমি এরকম একটি কনফিউজ প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব, যে কোশ্চেনটি তোমরা উদ্দীপক এখানে চিত্র এ আর চিত্র বি দিয়ে আমি লিখে রেখেছি। অবশ্যই তোমাদের ধারণা হয়ে গেছে যে এটি কিন্তু কোষ বিভাজন অধ্যায়, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টি কিন্তু তোমাদের ছোটবেলা থেকে অনেক পরিচিত, যে কোষ বিভাজন সম্পর্কে কিন্তু কারো এখনো অজানা না, সবাই তোমরা জানো। এই অধ্যায়ে মূলত 3 ধরনের কোষ বিভাজনের কথা আলোচনা করা হয়েছে। এই আলোচনাটা আমি বৃদ্ধি করব না, কারণ তোমাদের কিন্তু এটা সম্পর্কে অনেক বেশি জানা। প্রথম হচ্ছে অ্যামাইটোসিস, যেটা সহজ সরল কোষ বিভাজন প্রক্রিয়া, 1টা থেকে 2টা হবে, আর যেটা অণুজীবের কোষ বিভাজন প্রক্রিয়া নামে আমরা মনে করি। আর সেকেন্ড হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, যেটা মূলত আমরা দেহকোষের কোষ বিভাজন প্রক্রিয়া হিসেবে মূলত চিনি, এবং এটা সমীকরণ আকারে অনবরত সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16 থেকে 32টা, এভাবে কিন্তু বাড়তেই থাকে। আর লাস্ট যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এটা আমরা জানি জনন কোষ সৃষ্টির যে কোষ বিভাজন প্রক্রিয়াটি, এটি মূলত হচ্ছে মিওসিস। এটা কিন্তু ফিক্সড, অর্থাৎ একটা কোষ নিলে সেখান থেকে 4টা কোষ হবে, এর বেশি কিন্তু হবে না। আর এই মিওসিস কোষ বিভাজনের কারণেই কিন্তু প্রজাতির বৈশিষ্ট্য সৃষ্টি হয়, ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে, প্রজাতির মধ্যে সাধারণত বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়, এবং বিভিন্ন ধরনের যে বৈচিত্র্য সকল প্রকরণ সৃষ্টি হয় সেটাও কিন্তু মিওসিস কোষ বিভাজনের ফলেই সৃষ্টি হয়। পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় খুব সুন্দরভাবে এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। তো এই 3টা কোষ বিভাজন সম্পর্কে কিন্তু তোমাদের সবারই খুব ভালোভাবে জানা। তো একটু খেয়াল করো তো, চিত্র এতে আমি কোন চিহ্নটা বা কোন চিত্রটা এঁকে রেখেছি, চিত্র বিতে আমি কোন চিত্রটা আঁকিয়ে রেখেছি। তোমরা একটু জাস্ট এই এক নজর এই 4টা প্রশ্ন দেখে নাও, যেটা জ্ঞানমূলক মেটাকাইনেসিস কি, আশা করি তোমরা সবাই পারো। আর কোষচক্র বলতে কি বোঝো, এটাও তোমরা পারো, যে এখানে সাধারণত 3টা স্টেজ থাকে। ফার্স্ট হচ্ছে এটা বিভাজন পর্যায় এবং প্রস্তুতি পর্যায়, 2টা একত্রে আমরা বলি হচ্ছে কোষ চক্র। এটাও আমরা সরাসরি ডিরেক্ট আনসার করতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে বলা হয়েছে বৈচিত্র্য সৃষ্টিতে চিত্র এ কোষ বিভাজনটি বিশেষ ভূমিকা পালন করে। ডিরেক্ট মেনশন করা হয়েছে যে চিত্র এ কোষ বিভাজনটি বিশেষ ভূমিকা পালন করে, একটু মাথায় রাখো কোশ্চেনটা। আর ঘতে বলা হয়েছে চিত্র এ এবং বি এর মধ্যে পার্থক্য লিখো। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কারণ চিত্র এ যদি মেনশন করতে পারো এবং শনাক্ত করতে পারো চিত্র এ যে এটা কি, আর চিত্র বি যদি শনাক্তকরণ করতে পারো, তাহলে কিন্তু তোমার কোশ্চেনের আনসার কমপ্লিট। কোশ্চেনটা দেখার সাথে সাথে খুব খুশি হয়ে কিন্তু এটার আনসারটা করা শুরু করে দিবে। এবং বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই এভাবে যদি কোনো কিছু মেনশন করা না থাকে, তাহলে কিন্তু একটু চিন্তা করে দেখো, ভুলের সম্ভাবনা প্রায় 100%, ডাবল জিরো পাওয়ার সম্ভাবনাও প্রায় 100%। গতে যদি এখানে 3 থাকে, 3-এ ডাবল জিরো পাওয়ার সম্ভাবনা আছে, আবার যদি 4 থাকে 4-এও ডাবল জিরো পাওয়ার সম্ভাবনা আছে, কারণ 3 যদি আমরা সঠিকভাবে আনসার না করতে পারি, 3-এর উপরেই কিন্তু 4 ডিপেন্ড, সো 4-এও কিন্তু আমরা ডাবল জিরো পাবো। কেন আমি বলতেছি, কারণ আমাদের আজকের ট্রেনিংটা হবে খুব হার্ড, বাট আমরা পরীক্ষার হলে যখন যাব তখন যেন আমাদের সব কিছুই একদম দেখার সাথে সাথে শনাক্তকরণ হয়ে যায়। আর এজন্যই আজকে মূলত এই ক্লাসটি। তুমি চিত্র এর দিকে তাকাও, কিচ্ছু মেনশন করা নেই, 1টা থেকে 2টা। সাধারণতভাবে যে কোনো স্টুডেন্ট বলবে এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এটা দেখার সাথে সাথে যে কোনো স্টুডেন্ট তোমরা বলবা যে এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে কি হলো, এখানে কি বোঝানো হয়েছে? বৈচিত্র্য সৃষ্টিতে আমরা তো ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই জানি যে প্রজাতির বৈচিত্র্য সৃষ্টি করে হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এখানে কেন এ লিখেছে? তাহলে কি প্রশ্নে ভুল লিখেছে?
নাকি আমরা চোখে দেখতেই ভুল পাচ্ছি? নিশ্চয়ই দেখতে ভুল পাচ্ছি না। আর নিশ্চয়ই এইচএসসি পরীক্ষায় এত বড় একটা কোশ্চেন যেটার নাম্বার থাকে 10, সেখানে কখনোই কোশ্চেন এরকমভাবে ডিরেক্ট ভুল করবে না। দুই একটা এমসিকিউ হয়তো বা একটু ভুল হতে পারে, বাট এ ধরনের কিন্তু সৃজনশীল কোশ্চেন কখনোই ভুল করে না। তাহলে আমাদের কি পড়ানো ভুল? আমিও এখানে কনফিউজড, তোমরাও এখানে কনফিউজড এই মুহূর্তে। তাহলে আমরা এটাকে যুক্তি দিয়ে বুঝে নিব আসলে এটা আমরা করব কিভাবে। আমি মনে করতেছি যারা এই কনফিউজটা আজকের ক্লাসে দূর করতে পারবা, তারা এই অধ্যায়ের যে কোনো ধরনের সৃজনশীল কোশ্চেন যদি এই ধরনের কোনো চিত্রের উপরে আসে খুব সুন্দরভাবে আনসার করতে পারবা। আমি এই ধরনের কোশ্চেনকেই কেন ডিটেক্ট করেছি বা এই ধরনের কোশ্চেনকেই আমি কেন বেছে নিয়েছি, এর কারণ হচ্ছে একটু খেয়াল করো, ঢাকা বোর্ড 2016 সাল, 2019 সাল, 2021 সাল, 2022 সাল কোনো অংশেই কিন্তু কোনো সালেই কিন্তু এটাকে ইম্পর্টেন্ট কম হিসেবে দেওয়া হয়নি, এরকম না। একই উদ্দীপক মেনশন করে পরীক্ষায় চলে এসেছে এবং আমাদের ভুলের সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহ বোর্ডে 2021 সাল, 2023 সালে এই ধরনের উদ্দীপক ব্যবহার করে পরীক্ষায় চলে এসেছে। যশোর বোর্ড 2021 সালে চলে এসেছে। রাজশাহী বোর্ড 2021 এবং 23 সালে চলে এসেছে। তাহলে কি আছে এই উদ্দীপকে? তো আজকে এটা আমরা কমপ্লিট করে নেই। আমরা আগেই বলে নিলাম যে প্রশ্ন কিন্তু কখনো ভুল হবে না, ঠিক এত বড় সৃজনশীল তো অবশ্যই না। আর আমাদের পড়াও কিন্তু ভুল না, আমরা খুব ভালোভাবে পড়ে এসেছি। তাহলে আমরা কি করব? এই ধরনের কোনো কোশ্চেন যদি আমরা উদ্দীপক চিনতে না পারি বা চিনতে যদি ব্যর্থ হই, তাহলে আমরা অবশ্যই ফার্স্ট আইডিয়া হিসেবে মাথায় রাখবো যে আমাদের প্রশ্ন কি বলে। প্রশ্ন যদি বলে চিত্র এ, হ্যাঁ তুমি চিত্র একেই মিউসিস বানিয়ে দাও। কিভাবে? কারণ চিত্র এ তুমি এখানে ডিপ্লয়েড কোষ বানিয়ে দাও, এখানে n সংখ্যক বানিয়ে দাও এবং এটাকে মেনশন করা হচ্ছে মিউসিস 1 হিসেবে। কারণ তোমরা পড়ে এসেছো মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া দুই প্রকার, মিউসিস 1 এবং মিউসিস 2। মিউসিস 1 সাধারণত 2n থেকে n হয়ে যায়, অর্থাৎ অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এবং তোমরা এই লাইনটাও পড়েছো যে মিউসিস কোষ বিভাজনের মিউসিস 1 এর কারণেই মূলত মিউসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এবং এই বিভাজনেই মূলত ক্রসিং ওভারটা সংগঠিত হয়। আর এই ক্রসিং ওভারটা সংগঠিত হওয়ার ফলেই কিন্তু পিতামাতা থেকে সন্তান সংগঠিতের প্রজাতিক বৈশিষ্ট্যগুলো বা ক্রোমোজোমগুলো স্থানান্তরিত হয় খুব সুষ্ঠুভাবে। আর এই 1 এর কারণেই কিন্তু প্রজাতিক বৈশিষ্ট্যটা রক্ষিত হয়। তাহলে প্রজাতিক বৈশিষ্ট্যটা এখানে 2n থেকে n হয়েছে, অর্ধেক হয়ে গেছে। এবং এই 1 এর কারণে অর্থাৎ মিউসিস 1 এর কারণে কিন্তু বৈচিত্র্যের সৃষ্টি হচ্ছে। কোন আইটেমে বৈচিত্র্যের সৃষ্টি হচ্ছে? মিউসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর প্যাকাইটিন একটা উপপর্যায় আছে, সেই উপপর্যায়ে ক্রসিং ওভার নামক একটা দশা সংগঠিত হয় বা প্রক্রিয়া সংগঠিত হয়। এই প্রক্রিয়াতেই মূলত প্রজাতির বৈশিষ্ট্যটা রক্ষিত হয় বা বৈচিত্র্যের সৃষ্টি হয়। কেন? কারণ এই প্রক্রিয়াতেই দুটি পাশাপাশি ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে, অবশ্যই ভিন্নধর্মী দুটি ক্রোমোজোম। অংশের যখন দুটি ননসিস্টার ক্রোমাটিডের মানে ক্রোমোজোমের দুটি ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন অংশের বিনিময় ঘটে, তখন কিন্তু অংশের বিনিময় মানে কি? এখানে জিনের বিনিময়। জিনের বিনিময় মানে কি? বৈশিষ্ট্যের বিনিময়। আর বৈশিষ্ট্যের বিনিময় মানে কি? নতুন প্রজাতির সৃষ্টি। আর নতুন প্রজাতির সৃষ্টি মানে কি? এখানে আমরা কি বুঝতেছি? যে নতুন প্রকরণেরও সৃষ্টি হবে। তাহলে বৈচিত্র্য সৃষ্টি, প্রকরণ সৃষ্টি, এই সব কিছুতে কিন্তু মিউসিস কোষ বিভাজন মুখ্য ভূমিকা পালন করে। যার জন্য কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। আমরা মানব জাতি এক জাতি হলেও আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যার জন্য আমরা পরস্পর থেকে সবাই আলাদা। এই বৈচিত্র্যটাই সৃষ্টি হয়েছে কিন্তু এই মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে এখানে যে কোনো ধরনের কোশ্চেনের আনসার আমরা করতে পারতেছি। অর্থাৎ আমরা চিত্র এটা কমপ্লিট করে ফেললাম, গ নাম্বার আমাদের কমপ্লিট, আমরা 3 পেয়ে গেলাম। তখন এটাকে কিন্তু অবশ্যই তোমাদের মাইটোসিস বলতে ভুল হবে না, কারণ এটাকে যদি আমরা 2n বানিয়ে দিই, n থেকে 2n বানিয়ে দিই, 2n বানিয়ে দিই এবং প্রত্যেকটা যদি 2n হয়, তাহলে কি হচ্ছে? একটা থেকে দুটো হচ্ছে। তো মাইটোসিসে তো তাই হয়, একটা থেকে দুটো হয়, দুটো থেকে কয়টা হয়? 4টা, 4টা থেকে আরো কয়টা হবে? 8টা, 8টা থেকে 16টা, 16 থেকে 32টা, 32 থেকে 64টা, এভাবে সমীকরণ আকারে কিন্তু সংখ্যা বাড়তে থাকে। কিন্তু শর্ত হচ্ছে এটা যে হুবহু কিন্তু একই রকম, ডিপ্লয়েড থাকলে ডিপ্লয়েড কোষেরই সৃষ্টি হবে, আর যদি হ্যাপ্লয়েড থাকে তাহলে হ্যাপ্লয়েড কোষেরই সৃষ্টি হবে। তাহলে এখন আমরা কি করব? ঘয়ে চলে যাব। ঘয়ে যখন আমরা আনসার করব চিত্র এ এবং চিত্র বি এর মধ্যে পার্থক্য, তাহলে চিত্র এ যদি মিউসিস হয়, চিত্র বি হবে কি? মাইটোসিস। এই দুটোর মধ্যে পার্থক্য দিয়ে আমরা প্রশ্নের আনসারটা কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, 100% কনফিডেন্স নিজের মধ্যে রাখলাম যে হ্যাঁ এই কোশ্চেনের আনসারে আমি 10 এ 10 পাবো, কারণ 1 আর 1 এর ক্ষেত্রে ক আর খ আমি খুব সুন্দরভাবে আনসার করতে পারবো। তো এই ধরনের কোনো ভুল আমার হবে না। কিন্তু আজকের ট্রেনিংটা অর্থাৎ আজকের
ক্লাসের ট্রেনিংটা অনেক জটিল হলেও প্রশ্ন কিন্তু আসলে এত জটিল হয় না। পরীক্ষার হলে যেন খুব সহজভাবে, মানে আজকের ট্রেনিংটা যদি খুব জটিলভাবে নাও, পরীক্ষার হলে প্রশ্ন দেখার সাথে সাথে যেন বুঝতে পারো যে হ্যাঁ আমি খুব সহজভাবে উদ্দীপকটা চিনে নিলাম। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে পরীক্ষার হলে মূলত এরকম কোনো কিছুই যদি না থাকে, এরকম কিন্তু মেনশন করা থাকে। ধরো এখানে 2n মেনশন করা থাকলো, 2n থেকে 2n, তাহলে তুমি বুঝে গেলা যে এটা হচ্ছে মাইটোসিস। আবার এখানে 2n উল্লেখ থাকলো না, এখানে n উল্লেখ থাকলো এবং এখানে প্রত্যেকটা n উল্লেখ থাকলো, তাহলে এখানে তুমি বুঝতেছো মিওসিস। এখন এখানে ধরো a উল্লেখ থাকলো না, এখানে কিন্তু ডিরেক্ট b দিয়ে দিল, তখন কিন্তু তুমি বুঝতেছো যে হ্যাঁ সরাসরি বুঝতেই পারতেছো যে বৈচিত্র্য সৃষ্টিতে চিত্র বি কোষ বিভাজনটি বিশেষ ভূমিকা পালন করে। এটা হচ্ছে দ্বিতীয় আইটেম, এভাবে কোশ্চেন হতে পারে। যখন এটা থাকবে তখন মাইটোসিস চিত্র এ এবং চিত্র বি এর মধ্যে পার্থক্যটা খুব সহজভাবে লিখে দিবা। তাহলে আমি যে কোশ্চেনগুলো এখন মূলত বলবো, যেমন উদ্দীপকে যদি আমরা এ অর্থাৎ এটাকে যদি আমরা মাইটোসিস হিসেবে উল্লেখ করি, এখানে যদি আমি এই ঘয়ের পরিবর্তে বৈচিত্র্য সৃষ্টির পরিবর্তে আমি যদি বলি, এখানে একটা কোশ্চেন দেই যে চিত্র এটা অর্থাৎ এইটা সাধারণত একটা ধাপ আছে, মেটাকাইনেসিস পর্যায়টা কোথায় সংগঠিত হয়। চিত্র এ এখানে ধরো বৈচিত্র্য সৃষ্টিতে না, প্রশ্নটা হলো এরকম মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস প্রসেসটা সৃষ্টিতে চিত্র এ এর ভূমিকা কি। তাহলে চিত্র এ কি দেখতে পাচ্ছ, 2n থেকে 2n হয়েছে, সো মাইটোসিস। তো ইজিভাবে লিখে ফেলবা যে মেটাকাইনেসিস মূলত মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ যে একটা ধাপ আছে বা পর্যায় আছে তার অভ্যন্তরে সংগঠিত হয়। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের সময় যে মেটাফেজ ধাপটা থাকে এটা কিন্তু তোমরা সবাই জানো এরকম, দুইটা মেরু অঞ্চলের সৃষ্টি হবে, মাঝখানে বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হবে এবং ক্রোমোজোমগুলো এইভাবে ক্রোমাটিড সৃষ্টি করে অবস্থান করবে। এবং ক্রোমোজোমগুলো মূলত এই বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয় বলেই এটাকে আমরা বলি হচ্ছে মেটাফেজ দশা। মেটাফেজ দশার মেন বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকবে, আর এই ক্রোমোজোমের অবস্থানগুলো ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে থাকাটাকে আমরা বলতেছি হচ্ছে মেটাকাইনেসিস। তাহলে এই ধাপটার কথাই কিন্তু তোমাকে এখানে মেনশন করে উল্লেখ করতে হবে। এভাবে কোশ্চেন থাকতে পারে। গতে ধরো আবার একই ধরনের কোশ্চেন, পার্থক্য থাকতে পারে দুইটার মধ্যে। আবার এই ধরনের কোশ্চেনও থাকতে পারে গ্যামেট সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে উদ্দীপকে কোন কোষ বিভাজনটি। ধরো এখানে উল্লেখ করে দেওয়া থাকলো গ্যামেট সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে উদ্দীপকে কোন কোষ বিভাজনটি, তখন কিন্তু তোমার পক্ষে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে যে গ্যামেট সৃষ্টি তো আমরা সবাই জানি যে এটা সাধারণত 2n থেকে n হয়, n থেকে m হয়, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তো শুক্রাণু বা ডিম্বাণু এটা উল্লেখ করা থাকতে পারে, বা গ্যামেট, এই দুইটা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে এটাও কিন্তু আমরা পেলাম। এরকমও কোশ্চেন আসতে পারে যে আমি এখানে উল্লেখ করেই রেখেছি কোন কোন আইটেমের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় এসেছে বা আসতে পারে সামনে, যে পিতামাতার বৈশিষ্ট্য স্থানান্তরের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তো এখানেও কিন্তু সেম একই রকম। আরেকটা আইটেম হচ্ছে এখানে বলা হয় যে মেন্ডেলের সূত্র ব্যাখ্যায় উদ্দীপকে উল্লেখিত কোন কোষ বিভাজন প্রক্রিয়াটি বিশেষ ভূমিকা পালন করে। তো মেন্ডেলের সূত্রের ব্যাখ্যার মধ্যে এখানে মেন্ডেলের সূত্র দুইটা, আসলে ফার্স্টে আমরা বলি আসলে মেন্ডেলের সূত্র দুইটা কি। ফার্স্টটা হচ্ছে পৃথকীকরণ সূত্র, যেটাকে আমরা ল অফ সেগ্রিগেশন বলি, আর সেকেন্ডটা হচ্ছে আমরা বলি হচ্ছে স্বাধীনভাবে বিন্যাসের সূত্র, যাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই দুইটা সূত্রের ব্যাখ্যাই কিন্তু মূলত করা হয়েছে গ্যামেটের বিন্যাস দিয়ে। তাহলে বুঝতেই পারতেছো, একটু মাথায় ঢুকায় নাও যে মেন্ডেলের সূত্রের বিন্যাস যদি প্রত্যেকটা ক্ষেত্রে গ্যামেটের বিন্যাস দিয়ে করা হয় তাহলে মূলত মিওসিস কোষ বিভাজন অর্থাৎ চিত্র বি দ্বারাই এটার ব্যাখ্যা করা হয়েছে। আমি আশা করি এই অধ্যায়ের এই দুইটা উদ্দীপক চিত্র এ এবং বি কে তুমি যেভাবেই মিলিয়ে নিতে চাও না কেন পারবে। কিভাবে পারবে? আগে মেন যে ধারণাটা সেটা হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসার সাথে সাথে তার উদ্দীপকের সাথে তুমি প্রশ্নটা মিলিয়ে নিবে। বোকার মতো উদ্দীপক মেনশন করে 100% কনফিডেন্স রেখে আনসার করবে না, এক্ষেত্রে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি হতে হবে? উদ্দীপকটা দেখতে হবে, দেন আমাদের প্রশ্নের সাথে উদ্দীপকটা মিলিয়ে নিতে হবে। আর যদি এখানে 2n n মেনশন করা থাকে তাহলে তো আরও সহজ। কোনো বোর্ডে আমি দেখেছি 2n n মেনশন করাই আছে। সো আমি একটু আগেই বলেছি যে ট্রেনিংটা অনেক হার্ড হইলেও আমাদের কর্মক্ষেত্রটার জন্য অনেক সহজ হয়, জাস্ট এই জন্যই আজকের এই ক্লাসটা নেওয়া। এভাবে আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু কিছু সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো মূলত পরীক্ষায় আসবে। তো এই অধ্যায়ের তোমাদের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। নেক্সট দিন সাধারণত কোষ বিভাজন অধ্যায়ের এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার হলে যাওয়ার সাথে সাথেই তোমাদের মনে হবে যে এই আইটেমগুলোর কথা ম্যাডাম বলেছিল এবং এগুলো মূলত
মূলত এভাবেই আনসার করতে হবে, তো বেশি সময় নিতে হবে না আর কি। এই কোশ্চেনের আনসারটা করতে গিয়ে তোমাকে যদি 10 মিনিট বা 15 মিনিট সময় নিতে হয়, তার মধ্যে যদি 5 মিনিট তোমার শনাক্ত করতেই চলে যায়, তাহলে তুমি সৃজনশীল কোশ্চেনের ভালো আনসার কিভাবে করবে? এবং এখন বা এরপর থেকে এই কোশ্চেনটা দেখার সাথে সাথে মনে হবে হ্যাঁ ম্যাডাম কি বলেছে, উদ্দীপকের সাথে কোশ্চেনের যে টপিকটা আছে সেটা মিলিয়ে নিতে বলেছে। যখন তুমি মিলিয়ে নিবা তখন কিন্তু সাথে সাথেই তোমার কোশ্চেনের আনসারটা সলভ হয়ে যাবে এবং তুমি নিশ্চিন্তে 100% কনফিডেন্স নিজের মধ্যে রেখে তুমি আনসারটা খুব ভালোভাবে করতে পারবা। আশা করি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিবা এবং প্রিপারেশন নাও, এই মুহূর্ত থেকে নাও, এখনও তোমরা ভালো রেজাল্ট করতে পারবা ইনশাআল্লাহ।